আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিচু এলাকায় অবনতি। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত। সারা দেশে 31,500 পূজা মণ্ডপে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে জানালেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের স্বাধীনতায় কমিশন করার পরিকল্পনা। জাতীয় ঐক্যকে বেশি প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। নির্বাচনে জয়ী হলে রাষ্ট্র পরিচালনা করতে প্রস্তুত বললেন আমির। বাতারবাড়িতে এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী জাপান। চ্যানেল আইকে এশিয়া প্যাসিফিক প্রধান কুদামা তোশিরো। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সুস্থ পৃথিবী গড়তে উদ্যোগে বিশিষ্টজনদের সাধুবাদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। বৃষ্টিপাত কমায় দেশের উত্তর মধ্যাঞ্চলের উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলে অবনতি হয়েছে। নেত্রকোনার পূর্বধলায় জারিয়া জাঞ্জাইল পয়েন্টে কংস নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। শেরপুর ও ময়মনসিংহের নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের নকলায় আরও 3 জনের মরদেহ উদ্ধারে বন্যায় জেলায় মৃতের সংখ্যা 8 জনে দাঁড়িয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শেরপুরে পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ায় নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শ্রী বরদী উপজেলার উজানে 15 ইউনিয়নে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঢলের পানি ভাটির দিকে নামতে থাকায় নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং সদর উপজেলার 13 ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানিবন্দী অবস্থায় 100-এরও বেশি গ্রামের মানুষ। গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি পানি এবং সেখানে পানির বন্দী অনেক মানুষ, সাগর পাড়ার অনেক মানুষ পানি বন্দী। বরাবর পানি খাওয়া দাওয়া অনেক কষ্ট হইতেছে, রান্না বান্না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুরের 5 উপজেলায় 46,790 হেক্টর জমির রোপা আমন আবাদ, 1,200 হেক্টর জমির সবজি আবাদ, 4,69,294 বস্তা আদা পানিতে ডুবে গেছে। এই বাড়ি গেলাম থাকি তো বাল নয়, বাসায় বেমাক নিয়ে গেছে, ঘর বাড়ি বাসায় নিয়ে গেছে, ঘর ভাঙিয়েছে পড়িয়েছে গা, আর 2 ঘরে বেড়া নিয়ে গেছে। এই যে 3-4 দিন তার বাইরেই থাকতেছি। নেত্রকোনায় পূর্বধলা উপজেলার বেড়িবাঁধ ভেঙে কংস নদের পানি ঢুকে 4 ইউনিয়নের প্রায় 18টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার। লক্ষ টাকার মাছ এই বেড়িবাঁধ ভাঙাতে নষ্ট হবে। ভাঙছে, পুষ্কুনি ডুবছে, ধান ক্ষেত খাইয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, ঘরবাড়ি পানি। বন্যা কবলিত এলাকায় ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ, ডুবে গেছে বিভিন্ন ধরনের ফসলি জমি। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। ফুলপুরে নতুন করে অন্তত 10 গ্রাম প্লাবিত হয়েছে। আমাদের প্রায় 58টা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছে। তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে। কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে। বন্যা কবলিত এলাকায় খাদ্য, নিরাপদ পানি ও গোখাদ্যের সংকটের পাশাপাশি বেড়েছে সাপের আতঙ্ক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জাতীয় ঐক্যকে বেশি প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যে জাতি ঐক্যবদ্ধ থাকে সে জাতি সব বাধা বিপত্তি উপেক্ষা করে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ায়। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি এখন বেশি প্রাধান্যের বিষয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে রাষ্ট্র পরিচালনা করতে প্রস্তুত জামাতে ইসলামী। তাফহিমুল ইসলামের রিপোর্ট। নানা উত্থান পতনের মধ্য দিয়ে দেশে রাজনীতি করে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
এর মধ্যে বিগত সরকারের সময় সবচেয়ে বেশি চাপে থেকে রাজনীতি করেছে দলটি। পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে বেশ আলোচনায় জামায়াতে ইসলামী। 5ই আগস্টের পর সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দলকে সুসংগঠিত করতে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে থাকা। আমরা এখন বৃহৎ পরিসরে বলছি জাতীয় ঐক্য। যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতি সম্মানের জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু যাদের মধ্যে কোনো ঐক্য থাকে না, বিভক্তি থাকে, সেই জাতি বিধ্বস্ত হয় এবং অন্যরা এসে তারা এখানে সুযোগ নেয়, তাদের সুযোগ মতো ফায়দা লুটে। আমরা বিগত দিনগুলোতে সেই করুণ অবস্থা প্রত্যক্ষ করেছি। এমন আরেকটা অবস্থা ফিরে আসুক, এটা আমরা চাই না। এই জন্য জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে দল মত যার যারটা থাকবে, কিন্তু ঐক্যটা যেন এই সমস্ত বিষয়ে থাকে। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে জামায়াতে ইসলামীর সরকার গঠন নিয়েও কথা বলেন তিনি। এটা জনগণ নির্ধারণ করবে আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে। আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। আমাদের কাজ কোনো খণ্ডকালীন কাজ নয় এবং এটা কোনো সিজনাল ওয়ার্ক নয় যে নির্বাচনের সময় আসলো আর জামায়াতে ইসলামী ঝাঁপায়ে পড়লো, বিষয়টা এমন না। জামায়াতে ইসলামী 365 দিনের প্রতিদিনই জনগণের পাশে থাকার চেষ্টা করে। আমরা যেহেতু নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তন চাই, সেই কারণে জনগণ যদি সেরকম বিবেচনা করে আমরা জনগণকে সম্মান দেখাবো ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবার এ জাতি অতীতের মতো চোরাবালিতে হারিয়ে যাবে, যা দেখার জন্য প্রস্তুত নয় নতুন বাংলাদেশ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গুতে একটি মৃত্যু কাম্য নয় উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগের মূল চিকিৎসাই হল ফ্লুইড ব্যবস্থাপনা। আক্রান্তদের শরীরে জটিল উপসর্গ দেখা দিলে সময়মতো হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিলে ডেঙ্গুতে মৃত্যু কমানো সম্ভব। এজন্য ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত জাতীয় গাইডলাইন মেনে চলতে সারা দেশের চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন তারা। জান্নাতুল বাকেয়া ক্রিকার রিপোর্ট। 2000 সালের দিকে এডিস মশা থেকে ডেঙ্গু জ্বরের সংক্রমণজনিত রোগের প্রকোপ দেখা দেয়। তখন ওই জ্বরের রোগ লক্ষণ ও জটিলতা এবং চিকিৎসার বিষয়ে খুব কমই জানা ছিল। এরপর থেকে নিয়মিতভাবে বর্ষা পূর্ববর্তী ও পরবর্তী এই দুই সময়ে এডিস মশার প্রজনন বাড়ার সাথে ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়েছে। চলতি বছর আগস্ট মাসের মাঝামাঝি থেকে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু। আগস্টে 27 জনের মৃত্যু হলেও সেপ্টেম্বর মাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যু বেড়েছে 3 গুণ। এবারে ডেঙ্গু জ্বরে হেমোরোজিক বা রক্তক্ষরণ কম হলেও শকজনিত কারণে মৃত্যু বেশি হচ্ছে। বিপজ্জনক উপসর্গ দেখা দিলে যেন সে দ্রুত হাসপাতালে আসে, কারণ দ্রুত যদি আগে থেকে চিকিৎসা করা যায় শক বা এরকম একটা কন্ডিশন হওয়ার আগে, তাহলে তাদের অবশ্যই আউটকাম বা যেটা ট্রিটমেন্ট সেটা ভালো হয়। এবছর ডেঙ্গুতে এখনো পর্যন্ত 186 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছে 125 জন। ডেঙ্গু জ্বরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামে, এরপরেই রয়েছে বরিশাল ও খুলনা অঞ্চল। চিকিৎসকরা বলছেন, দূর দূরান্তের রোগীরা দীর্ঘ সময় পথে ব্যয় করে শেষ সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন রোগীরাই শক জটিলতায় মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। যে কোনো পরিস্থিতিতেই তারা যেন যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে অথবা চিকিৎসকের পরামর্শ নেন এবং শুরু থেকেই যেন তাদের যে ফ্লুইড ম্যানেজমেন্ট বা এগুলো যেন পায়। অনেক সময় ডেঙ্গু রোগীর মৃত্যুর কারণ হতে পারে বেশি মাত্রায় বা অতি চিকিৎসা, যেটি দরকার নেই, যেমন ব্লাড অথবা প্লাটিলেট যে পর্যায়ে দরকার নেই, যদি আগেই দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা। এই জন্য যে আমাদের জাতীয় এবং WHO কর্তৃক যে ন্যাশনাল গাইডলাইন প্রণীত আছে, সেই মাফিক যদি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেই ট্রিটমেন্টটা খুব কঠিন এমনও নয়, যে সেই চিকিৎসা যদি মেনে চলা হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই রোগীরা জটিলতা বেশি হয় না এবং অনেক সময় মৃত্যু ঝুঁকি অনেক কমে যায়। এই কারণে সেই অনুযায়ী চলা। ডেঙ্গুর জাতীয় চিকিৎসা ব্যবস্থাপনা গাইডলাইন মেনে চলার পাশাপাশি যদি কোনো চিকিৎসক জটিল রোগীকে ঢাকায় রেফার করেন, তবে পথের জন্য প্রয়োজনীয় জরুরি ফ্লুইড ব্যবস্থাপনা দিয়ে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পুলিশ বাহিনীর যে সদস্যরা এখনও অনুপস্থিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মাইনুল ইসলাম। এখনও 187 জন কাজে যোগ দেননি বলে জানিয়েছেন তিনি।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করে তিনি বলেন, নাশকতাসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা দেশে প্রায় 31,500 পূজা মণ্ডপে 3 স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনা ও পুলিশ সদস্যের পাশাপাশি আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্কেলেটন আকারে মোতায়েন হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে। যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছে, এখানে আমাদের অনেক পুলিশ সদস্য আসামি হয়েছে এবং যেসব সদস্য যার সম্পৃক্ততা আমরা পেয়েছি, প্রমাণ পেয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে সেই সকল সদস্য অনেককে আমরা গ্রেপ্তার করেছি। এই সংখ্যাটা 17 জন। ইউনিট ওয়াইজ হিসাব করে দেখেছি এটি সংখ্যা হচ্ছে মাত্র 187 জন। মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের পর মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী জাপান। বাংলাদেশে আরও প্রায় $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে দেশটি। জাপানের জেরা এশিয়া প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক প্রধান কুদামা তোশিরো চ্যানেল আইকে একথা জানিয়েছেন। নবায়নযোগ্য জ্বালানিতেও বিনিয়োগ করতে আগ্রহী তারা। বিস্তারিত রফিকুল বাশার জানাচ্ছেন। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে 3টি বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এর মধ্যে 2টি উৎপাদনে এসেছে, আরেকটি উৎপাদনের অপেক্ষায়। জাপানের বিনিয়োগে মেঘনাঘাটের এই বিদ্যুৎ কেন্দ্রটির কাজ প্রায় শেষ পর্যায়ে। মেঘনাঘাটের পর নবায়নযোগ্য জ্বালানি সহ মাতারবাড়ি এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী জাপানের জেরা এশিয়া প্রাইভেট লিমিটেড। অল্প দিনে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ হয়েছে। এই অবস্থায় আরও অর্থনৈতিক উন্নয়নে প্রচুর জ্বালানি প্রয়োজন। বাংলাদেশের জ্বালানি উন্নয়নে আমরা সহযোগী হতে চাই। মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি মাতারবাড়ি এলএনজি টার্মিনালে আমরা বিনিয়োগে আগ্রহী। আপাতত প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করতে চাই। এছাড়া নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের সম্ভাবনা আছে, সেখানেও আমরা বিনিয়োগ করতে আগ্রহী। জাইকা, এডিপি সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীরা আমাদের সাথে আছে। তাদের মাধ্যমে আমরা বাংলাদেশের অনেক বিনিয়োগ আনতে পারবো আশা করি। যে সরকারি ক্ষমতায় থাক, মানুষের পাশে থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিতে চায় জাপানে প্রায় 80,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা এই কোম্পানিটি। তুমি যদি বাংলাদেশের অর্থনীতির দিকে দেখো, খুব দ্রুত জিডিপি গ্রোথ হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি খুব উন্নতি হচ্ছে। সেই উন্নয়ন অর্থনীতিতে যে সরকারি থাকুক না কেন, আমরা তাদের সাথে থাকতে চাই। বাংলাদেশের যে নতুন সরকার এসেছে, তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানির দাম কমানোর জন্য স্থানীয়ভাবে গ্যাস অনুসন্ধান সহ দীর্ঘমেয়াদী চুক্তিতে যাওয়ার পরামর্শ এই জ্বালানি উদ্যোক্তার। বাংলাদেশের জ্বালানির দাম কমাতে নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানো উচিত। নিজস্ব গ্যাস হলে বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে। তবে বাংলাদেশের দীর্ঘদিনের জন্য যথেষ্ট পরিমাণ গ্যাস নেই, এটা সত্য। পরিবেশ বান্ধব জ্বালানি নিশ্চিত করে বাংলাদেশের এলএনজি আমদানি করতে হবে। এজন্য দীর্ঘমেয়াদী চুক্তিতে গেলে দাম কমতে পারে। নভেম্বরের মাঝামাঝি মেঘনাঘাটের 718 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে বলে আশা করছেন কুদামা তোশিরো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকতা নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, গণমাধ্যমের ওয়েজ বোর্ড প্রসঙ্গ আসলেই সম্পাদক মালিকরা বিরোধিতা করেন। গণমাধ্যমের স্বাধীনতায় আলাদা কমিশন করার পরিকল্পনার কথাও জানান তথ্য উপদেষ্টা। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে শীর্ষক গোলটেবিল বৈঠক। আলোচনা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। আলোচনায় সাংবাদিকদের বেতন কাঠামোকে অন্যতম সমস্যা হিসেবে তুলে ধরেন সাংবাদিকরা। বিভিন্ন আইন তৈরির কথা নানা সময়ে বলা হয়, অথচ আইন দিয়ে এর আদৌ বিকাশ সম্ভব কিনা তা দেখার সময় এখন হয়ে গেছে। জুলাই আন্দোলনে সাংবাদিকরা ভূমিকা রাখার চেষ্টা করলেও নানা চাপের কারণে তা পারেনি মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন,
গণমাধ্যমকে স্বাধীন করতে পৃথক কমিশন গঠনের কথা ভাবছে সরকার। বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বসতেছি, সম্পাদক পরিষদের সাথে বসা হয়েছে। আজকের এই আলোচনাটাও এটা এক ধরনের ইনসাইট দিবে মালিক পক্ষ, তো বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি। তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারছেন না সে বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। আমরা সামনের দিকে আসলে তাকাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরো পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয়। গণমাধ্যমকে গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাবমুক্ত করার আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা বিতরণ এবং যমুনার পাড়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। সুস্থ পৃথিবী গড়তে এমন উদ্যোগে সাধুবাদ বিশিষ্টজনদের। ফেরদৌস রবিনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়তে সারা দেশে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যমুনার পাড়ে বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এখানে এই বৃক্ষরোপণের মাধ্যমে মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের যে কার্বন নিঃসরণ তাকে কমানো, উষ্ণতাকে কমানো এবং অক্সিজেনের পরিমাণ বাড়ানো। যমুনা নদীর পার ঘেরেও বৃক্ষরোপণ করা হয়েছে এখানে। সুতরাং জলবায়ুর যে প্রভাব তাকে যদি মোকাবেলা করতে হয়, উষ্ণতাকে যদি কমাতে হয়, আমাদের ভালো রাখতে যদি হয়, আমরা যত বেশি গাছ লাগাবো, ফলদ, বনজ, ঔষধি যত লাগাতে পারবো, ততই কিন্তু আমাদের এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তাহলে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নেই। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দায়িত্বশীল করে তুলতে শিক্ষার্থীদের নানা জাতের ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়। পরিবেশটাকে সুন্দর করে টিকিয়ে রাখার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। মানে যত জনসংখ্যা হয়েছে সেজন্য আমাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন। সেটা আমরা বেশি বেশি গাছ লাগানোর ফলে সেই অক্সিজেনটা আমরা পেয়ে থাকবো। Trees are very important and precious gift of nature. First, they provide us oxygen by to consume carbon dioxide. They provide us food, shelter, etc. মহৎ কাজ। এটা যদি আমরা প্রত্যেক বিদ্যালয়ে এটা করতে পারি তাহলে বাংলাদেশের প্রকৃতি ভারসাম্য রক্ষা হবে। আমরা সকলেই গাছ বৃক্ষরোপণ করব এবং এর প্রতি যত্নবান হব। যত্ন করে বড় করতে হবে, তাহলেই আমাদের এই গাছ লাগান কর্মসূচিটা আজকে আমাদের সফল হবে। চ্যানেল আর প্রকৃতি ও জীবন ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ তাদের এই সুন্দর প্রোগ্রামের জন্য। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনরা। ফলদ, বনজ এবং ঔষধি গাছ এগুলো যদি লাগাতে পারি, একইভাবে যেমন আমাদের অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধশালী হব, আমাদের প্রাকৃতিক ব্যালেন্সটা মেনটেন হবে। এই ক্লাইমেট চেঞ্জ এর প্রতিরোধের জন্য আমি মনে করি যে চ্যানেল আইয়ের যে আয়োজন, যে প্রকৃতি জীবন ক্লাবের এই বৃক্ষরোপণ কর্মসূচির যে সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটি সবাইকে উৎসাহিত করবে। যে হারে বৃক্ষরোপণ হয় সেই হারে হয়তো রক্ষা করা হয় না, এটা নিধন করা হয় কখনো কখনো। এই মহতী উদ্যোগ আপনারা যে নিচ্ছেন জীবন এবং প্রকৃতি ক্লাব, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জলবায়ু অভিঘাত মোকাবেলায় ব্যাপক সবুজায়নে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ভারত টি-20 সিরিজ। বিরতির পর আবারও আমন্ত্রণ। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টে দ্রুত শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন,
আপিল শুনানির জন্য পেপার বুক এখনো প্রস্তুত হয়নি, তবে আলোচিত মামলাগুলোর পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা উচিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে সুপ্রিম কোর্ট প্রশাসন। অবকাশকালীন ছুটি শেষে মামলাটির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের হলে ছাত্রলীগ কর্মীদের নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় 2021 সালের 8 ডিসেম্বর 20 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলায় এডিস মশা নিধনে ব্যক্তি সচেতনতা ও প্রতিরোধে রাজধানীতে প্রচার চালিয়েছে বিএনপি। দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল আলম রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় প্রচার চালান। সে সময় তারা লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় তুলে ধরেন। সংশ্লিষ্টরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণের সব এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও ডেঙ্গু জ্বর হলে করণীয় নিয়ে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল আলম ও অন্যরা। ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধ সচেতন হন। ডেঙ্গু হলে করণীয়, ডেঙ্গু হলে পূর্ণবয়স্ক মানুষ কমপক্ষে 3 লিটার পানি পান করতে হবে, যার মধ্যে 1 লিটার ওর স্যালাইন থাকবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। যশোরের বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। টানা বৃষ্টি ও বন্যার অজুহাতে প্রায় প্রতিটি সবজি বিক্রি হচ্ছে আগের চেয়ে দ্বিগুণ দামে। প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর। উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। দেশের সবজি উৎপাদনের অন্যতম জেলা যশোর। অন্যান্য বছর এ সময়ে যশোরের বাজারগুলোতে শীতকালীন আগাম জাতের সবজির ভরপুর থাকে। এবছর একেবারেই উল্টো চিত্র। বাজারে সরবরাহ কমে প্রতিটি সবজির দাম এখন আকাশ ছোঁয়া। বর্তমান প্রেক্ষাপটে আসলে বাজার আসার মতন না। যেরকম মরিচের দাম, যেরকম টমেটোর দাম, শসার দাম, কিন্তু বাজার মনিটরিং বা নিয়ন্ত্রণ না করলে এ বাজার স্থিতিশীল আসবে না। ক্রয় ক্ষমতার বাইরে যে জিনিস বিক্রি হয় 10 টাকা, সে জিনিস বিক্রি হচ্ছে এখন 80 থেকে 70 টাকা। সবগুলোর দাম খুব ঊর্ধ্বমুখী এবং খুব আকাশচুম্বী, এবং আমাদের মতো মধ্যবিত্ত লোকের জন্য খুবই অসুবিধা এটা। খুচরা বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন ধরে যশোর অঞ্চলে টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন কমে বাজারে সরবরাহ কম হওয়ায় সবজির দাম বাড়তিতে বিক্রি হচ্ছে। যে আগে কিন্তু 1 কেজি এখানে 250 গ্রাম, যার 2 কেজি আলু লাগবে এখন হাফ কেজি নেয়। এজন্য আমাদের বেচা কিনা নরমাল। উস্ত গাছ মরে আছে, পটু গাছ মরে আছে পানি বাজিয়ে, এই জন্যই দাম ছাড়া। তাই স্টাফ খরচ আছে, এইগুলো ওঠে না। দাম বাড়ে কি, আমাদের দরকার মাল বেশি, 150 জনগণ খেয়ে ব্যস্ত। অচলাবস্থা কেটে খুব দ্রুত সময়ে বাজারে সবজির সরবরাহ বেড়ে দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে বলছেন পাইকার ব্যবসায়ীরা। প্রাকৃতিক যে দুর্যোগ ভাই, যে দুর্যোগে সবজি একদম উৎপাদন নেই, কৃষক খাচ্ছে মার, ক্রেতা পাচ্ছে না কিনতে। অথচ দেখেন বাজারে মাছ, গোশ, শাকসবজি যা একটু আছে সেটা অনেক দাম বেশি। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দখল দূষণ আর অব্যবস্থাপনায় মৃতপ্রায় খুলনার ময়ূর নদী। অপরিকল্পিত খননে কোনো সুফলই মিলছে না। বিশ্ব নদী দিবস উপলক্ষে আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার প্রতিপাদ্যে মার্চ টু ময়ূর রিভার কর্মসূচিতে নদী রক্ষায় পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ বিশিষ্টজনদের। ড্যানিয়েল সুজিত বোসের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। খুলনা মহানগরীর পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে ময়ূর নদী। ক্রমাগত দখল আর ময়লা আবর্জনায় চরম অস্তিত্ব সংকটে নদীটি। নগরীর জলাবদ্ধতা নিরসন সহ নদী পুনরুদ্ধারে বিভিন্ন সময় খনন করা হলেও তা কাজে আসছে না। উল্টো বিশাল অঙ্কের টাকা ক্ষতি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সঠিক নিয়ম না মেনে খননের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি অভিযোগ পরিবেশবাদীদের। জলাবদ্ধতার যে নিরসনের বিষয়টি সেটি আমরা সমাধানের জন্য জনগণকে সচেতন করা এবং যথাযথ কর্তৃপক্ষের সঠিক উদ্যোগের মধ্য দিয়ে এটা সমাধানের আমরা আশা করছি। যে টাকা খরচ হয় সেই হিসাবে যে সুফল পাওয়ার কথা আমরা পাই না। এতে মুষ্টিমেয় কিছু লোক তারা আর্থিকভাবে লাভবান হয়, কিন্তু খুলনার মানুষ জলবদ্ধতা থেকে কোনো অবস্থায় নিরসন পায় না। আধা ঘন্টার মধ্যে পানি জমে যায়, এই পানি বেরোতে পারে না। মূলত এই সমস্ত নদ ভরাট হয়ে যাওয়ার কারণে, অববাহিত হয়ে যাওয়ার কারণে অনেক এমনকি এই ময়ূর নদ এখন নাব্যতাও পর্যন্ত হারিয়েছে। এখন যেভাবে খনন করা হচ্ছে, খালের থেকেও ছোট করে একটা জাস্ট বড় ড্রেন বলতে পারি এটাকে, সেইভাবে খনন করা হচ্ছে। এই জোয়ার ভাটাও থেমে যাবে যদি আমরা কানেক্টিং যে খালগুলি আছে সেইগুলিকে অবমুক্ত না করতে পারি। এখানে প্রায় 36টির মতো কানেক্টিং খাল আছে, তো সেইগুলি যদি আমরা মুক্ত করে দিতে না পারি, এটার সাথে যদি কানেক্ট করতে না পারি, তাহলে পানির প্রবাহ যেমন আসবে না, আবার সেটা পানিটা নামবেও না। সংযুক্ত খালগুলো পুনরুদ্ধার সহ ময়ূর নদী রক্ষায় বিভিন্ন দাবি জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন। খনন করে এর যে মাটি এবং বর্জ্য তার সঠিক ব্যবস্থাপনা করতে হবে। সাথে সাথে আমরা বলেছি সংযুক্ত যে খালসমূহ রয়েছে সেগুলোকে উন্মুক্ত করতে হবে এবং যে দখলদারিত্ব চলছে এই দখলদারিত্ব বন্ধ করতে হবে। ইতিপূর্বে যে অবৈধ দখল হয়েছে সেই উচ্ছেদ করতে হবে সেই অবৈধ দখলগুলো, এবং নতুন করে যাতে আর দূষণ না হয়, এই নদী পাড়ের মানুষ যাতে এই নদীটাকে আর দূষণ না করে সেদিকে নজর দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী দখল দূষণ রোধে পরিকল্পিত প্রকল্প নেওয়ার আহ্বান সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আরো একবার দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিচু এলাকায় অবনতি। নেত্রকোনায় কংস নদীর পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত। সারা দেশে 31,500 পূজা মণ্ডপে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা। অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে জানালেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের স্বাধীনতায় কমিশন করার পরিকল্পনা। জাতীয় ঐক্যকে বেশি প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। নির্বাচনে জয়ী হলে রাষ্ট্র পরিচালনা করতে প্রস্তুত বললেন আমির। মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী জাপান। চ্যানেল আইকে এশিয়া প্যাসিফিক প্রধান কুদামা তোশিরো। এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সুস্থ পৃথিবী গড়তে উদ্যোগে বিশিষ্টজনদের সাধুবাদ। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।